গণতন্ত্র হচ্ছে এটা যে জনগণ আপনাকে যে রায় দিবে আপনি সেটা মানবেন, সেটা আপনার পছন্দ হোক বা না হোক, এটাই হচ্ছে মানে আমি তো চাইছিলাম যে আমার দল ক্ষমতায় যাক, কিন্তু জনগণ রায় দেয় নাই, তাহলে আমি জনগণের রায় আমি মেনে নিয়েছি, এটাই গণতন্ত্র। তাহলে গণরায় যেটা হলো, গণরায় অনুযায়ী আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, যেটা করা হলো না। বিপ্লবীরা কখনো স্বার্থপর হয় না, আর যারা স্বার্থপর হয় তারা কখনো বিপ্লবী হয় না। তাই কাজী যিনি এই কথাটা বলছেন যে আবার বিপ্লব হবে, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল স্বার্থ লুকায়িত আছে। আমি এটা মেসেজ ইজ ভেরি ক্রিস্টাল, আবারও বলছি, যারা বিপ্লব করে কোনো স্বার্থের জন্য করে না, আর স্বার্থ যখন থাকে সেটাকে বিপ্লব বলে না। নতুন বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, এই আয়োজনে আমরা কথা বলি দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্য বলা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ সকল বিষয়। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকে নতুন বাংলাদেশের আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী এবং রাজনীতি বিশ্লেষক। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। রাজনৈতিক আলোচনায় ফরিদুল হক, নানা বিষয় নিয়ে আমরা প্রতিদিন কথা বলি, তবে 24-এর পরে কথা বলার স্পৃহা একটু বদলেছে। সবাই বলছে এখন আমরা আরো বেশি কথা বলতে পারি, সবাই বলছে রাজনৈতিক অঙ্গন এখন আরো বেশি মুক্ত, আলোচনার জায়গা সুপ্রসারিত হয়েছে, মতামত দেওয়া যায়, সমালোচনা করা যায়। এবং এই পুরো সময় ধরে আমরা বলতে শুনেছি কি রাজনৈতিক দল, মানে যে কোনো রাজনৈতিক দলকেই আমরা কথা বলতে শুনেছি যে এখন আসলে যে পরিবর্তিত রাজনীতি, এই পরিবর্তিত রাজনীতিতে সাধুবাদ সবাই সবাইকে জানাচ্ছে। আজকে পত্রিকার পাতায় একটি শিরোনাম আছে, শিরোনামে বলা হয়েছে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন শোষণ, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত দেশ করতে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। বাংলাদেশের এখন যে অবস্থা, এই সরকারের সৌহার্দ্যের কথা আমরা সকলেই জানি। সরকারের সৌহার্দ্যের প্রশংসা বিরোধী দলের পক্ষ থেকে আমরা বেশি শুনেছি, আপনারা যারা আলোচনা করতে এসেছেন তাদের কাছ থেকেও আমরা শুনেছি যে আরও কিছুদিন সরকারকে সময় দেওয়া প্রয়োজন সমালোচনা অথবা সরকারের কর্মকাণ্ডের দোষ ত্রুটি তুলে ধরবার জন্য। এখনই আসলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমরা প্রস্তুত কিনা, অথবা কেন এই আলোচনা? জি, ধন্যবাদ আপনাকে। দর্শকদের দিক থেকে শুভেচ্ছা। সেটা হচ্ছে যে মানে বিপ্লব শব্দটাকে বিভিন্নভাবে করা যায়, ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান একটা বিপ্লব, একটা বৈপ্লবিক স্পৃহা কিংবা বৈপ্লবিক স্পিরিট আমাদের মধ্যে ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল বৈপ্লবিক। তো ঘটনাটা 24-এর 5 তারিখের পরে আরেকটা ফেজ নেয়, বিপ্লবটা আরেকটা ফেজে প্রবেশ করে। তখন আমাদের মধ্যে যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা যে পরিবর্তন দেখছিলাম, কিংবা আপনি যদি এভাবে ভাবেন যে 24-এর 5ই আগস্ট বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা আপনার মনে আসলে কেমন বাংলাদেশ আপনি দেখতে চাচ্ছিলেন, সেগুলো অনেক কিছুই তো ফিল আপ হয়নি, কিছু কিছু হয়েছে। তো ওই যে আকাঙ্ক্ষাটা, ওই আকাঙ্ক্ষাটা তো সারা বাংলাদেশের মানুষের একটা সামষ্টিক আকাঙ্ক্ষা। এখন ওই সামষ্টিক আকাঙ্ক্ষাটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে বিপ্লবের যে শর্ত, ওই শর্তটা সমাজের মধ্যে বিরাজ করছে। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হবার তো নিয়ম আছে। এখন ওইটাই আমি নিয়মের জায়গাটাতেই বলছি। এখন যেটা হয়েছে যে ওই আকাঙ্ক্ষাকে আমরা একটা লিপিবদ্ধ করে সবাই মিলে একটা পরিবর্তনের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে অনেকগুলো কাজ হয়েছে, মানে সংস্কার কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশনগুলো 6টা সংস্কার কমিশন নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে, ঐক্যমত কমিশনে আমরা জুলাই সনদ করেছি, সবাই একমত হয়ে, নোট অফ ডিসেন্ট ছিল হোয়াট এভার, কিন্তু আমরা ওই জুলাই সনদটা করেছি। এরপর জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক পরে গিয়ে আমরা গণভোট করেছি। সেই গণভোটে বাংলাদেশের জনগণ কিন্তু ওই আকাঙ্ক্ষাটা, আমরা যে আকাঙ্ক্ষাটা ছিলাম ওই আকাঙ্ক্ষার পক্ষে রায় দিয়েছে। 70% জনগণ, বাংলাদেশের জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এরপরে পরবর্তীতে ধরেন নির্বাচনের পরে আমাদের সামনে ফেজ ছিল দুইটা। একটা হচ্ছে যে নির্বাচনের পরে ওই যে গণভোটকে আপনি সম্মান জানিয়ে কিংবা গণভোটে জনগণ আপনাকে যে রায় দেয়, গণতন্ত্র হচ্ছে এটা যে জনগণ আপনাকে যে রায় দিবে আপনি সেটা মানবেন, সেটা আপনার পছন্দ হোক বা না হোক, এটাই হচ্ছে আমি তো চাইছিলাম যে আমার দল ক্ষমতায় যাক, কিন্তু জনগণ রায় দেয় নাই, তাহলে আমি জনগণের রায় আমি মেনে নিয়েছি, এটাই গণতন্ত্র।
তাহলে গণরায় যেটা হলো, গণরায় অনুযায়ী আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, যেটা করা হলো না। এটা হচ্ছে প্রথমত, এটাকে গলা টিপে হত্যা করার একটা প্রচেষ্টা করা হলো এবং এটাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয়ত হচ্ছে যে যেই অধ্যাদেশগুলো সংস্কার রিলেটেড, যে অধ্যাদেশগুলো, যেমন ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয়, আপনার ধরেন মানবাধিকার কমিশন, গুম প্রতিকার অধ্যাদেশ, এরকম অনেকগুলো অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলো আমাদের এই জুলাই সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য, যেগুলো অলরেডি অধ্যাদেশ করে এগুলো আমরা শুরু করেছিলাম, সেইগুলোকেও বাতিল করা অথবা রহিত করা অথবা আপনার ধরেন ল্যাপস করে দেওয়ার মধ্য দিয়ে আবার জিনিসগুলোকে আগের জায়গায় নিয়ে যাওয়া হলো। এখন তার মানে কি হলো? তার মানে এখন টেকনিক্যালি বাংলাদেশ আগের জায়গায় আছে। মানে আপনি যদি রাষ্ট্রের কাঠামো, আইন কানুন, প্রতিষ্ঠান এই আসপেক্টে দেখেন, টেকনিক্যালি বাংলাদেশ আগের জায়গাতে আছে। কি হয়েছে? চেঞ্জটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটা ফ্যাসিস্ট শাসককে হটিয়ে দিয়েছে কিংবা তাকে খেদিয়ে দিয়েছে, কিন্তু একটা ফ্যাসিবাদী যে কাঠামো, ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটা এখনো বিদ্যমান আছে। হ্যাঁ, এইখানে এখন একটা নির্বাচনের মাধ্যমে একটা কিন্তু এই পুরো সবগুলো যে সমস্যা অথবা সবগুলো যে ফ্যাক্ট নিয়ে আপনি আসলে কথা বললেন, এই সবগুলো ফ্যাক্ট কিন্তু মানে সরকার ব্যবস্থায় যারা বসে আছে তাদের জন্য একই রকম ভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে অনিবার্য বিপ্লবের যে ডাক, এটা আসলে দেশের পরিস্থিতিকে কি সাহায্য করবে নাকি আরো বড় রকম? এখন আমি যেটা বলছি যে এই যে আকাঙ্ক্ষাগুলো, আপনার এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো আমাদের সামনে ছিল, এটা যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত এই আকাঙ্ক্ষাটা আপনার সমাজের মধ্যে, মানুষের জনমানুষে এটা জিয়ে আছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমাদের কাছে কি মনে হচ্ছে যে সরকারি দল এগুলো করবে না, তাহলে না করলে তাকে তো আবার জনগণের মুখোমুখি হতে হবে, আইদার আপনার ধরেন রাস্তায় অথবা ব্যালটে, এর বাইরে তো আর অন্য কোনো পথ নাই, কোনো না কোনো ফর্মে হতে হবে। তো এখন যদি আপনি এটাকে ব্যালটে যাওয়ার পর্যন্ত, আবার ধরেন ব্যালটকে আপনি যদি ইগনোর করেন, যেটা আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে ব্যালট ইগনোর করে আপনি অন্য পদ্ধতিতে ক্ষমতা কক্ষিগত করতে চাইবেন, তখন তো অনিবার্য পরিণতি হচ্ছে রাস্তায় যাওয়া। তো আর এবং ধরেন কথার কথা, বৈপ্লবিক যে আকাঙ্ক্ষাটা আছে, এটা ধরেন এই সরকার সবটা মেনে নিল, বিপ্লব তো ধরেন বৈপ্লবিক আকাঙ্ক্ষার তো একটা ধরেন বাস্তবায়ন হয়েই গেল, মানলো না, সেক্ষেত্রে ধরেন পরবর্তী যে নির্বাচন আসলো, নির্বাচনের মধ্য দিয়ে ধরেন তার হলো, চেঞ্জ হলো, তাহলেও ধরেন মানে আপনি বৈপ্লবিক আকাঙ্ক্ষার আর এক ধরনের বাস্তবায়ন হলো। কোনোটাই যদি না হয়, জনগণের সামনে তো তাকে ফেস করতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো পথ নাই, কোনো সুযোগ নেই। কিন্তু আসলে আমরা জানতে চাইছিলাম মানে এটা অনিবার্য, যে অনিবার্যতার কথা বলেছে এটাই অনিবার্যতা। অবশ্যই আপনার যুক্তি, সেটা আমি আসলে নিচ্ছি, কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে সন্দেহ থেকে যায় অথবা ভয় হয়, সেটি হচ্ছে তৃণমূলে যদি এই ধরনের বার্তা যায় নেতাকর্মীদের কাছ থেকে অথবা মানে দলীয় প্রধানের কাছ থেকে, এটা আসলে তৃণমূলকে অস্থিতিশীল করে তুলবার আরেকটা জায়গা সৃষ্টি হয় কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। একটু দর্শকদেরকে বলতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী এবং রাজনীতি বিশ্লেষক, আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তৌফিকুল ইসলাম মিথিল, সেটি হচ্ছে আজ জামায়াতের আমির গতকালকে বলেছেন খুলনাতে, সেটি হচ্ছে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারের সৌহার্দ্যমূলক আচরণের কথা আমরা জানি, নতুন সরকার, সেটা নিয়ে আসলে আমরা কথা বলেছি। বিরোধী দলের পক্ষ থেকেও অনেক প্রশংসা বাণী আমরা শুনেছি, যারা মূলত আলোচনা করতে আসে তারাও বলেছেন যে সরকারকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন। এই সব কিছুর পর এখন আসলে এই ধরনের বার্তা তৃণমূলকে উস্কে দেবার মতো কিনা? আমি বলবো অনেকটা উস্কে দেওয়ার মতোই, কারণ আসলে বিপ্লব কিন্তু বলে আসে না, বিপ্লব কিন্তু ন্যাচারালি হয়। আসলে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গত বিপ্লব হয়নি, যেখানে সর্বসাধারণের উপস্থিতি ছিল, রাজনৈতিক দলগুলোরও ডেফিনেটলি অংশগ্রহণ ছিল এবং সার্বিক সহযোগিতা ছিল, সব মিলে কিন্তু বিপ্লব হয়েছে। এখন কেউ কারো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি বলে আবার বিপ্লব করব, রাস্তায় নামবো, আবার বিপ্লবের ডাক দেওয়া হবে, এগুলো আসলে পারপাসফুল। আমি বিপ্লব বলতে সেটাই বুঝি যে বিপ্লবীরা কখনো স্বার্থপর হয় না, আর যারা স্বার্থপর হয় তারা কখনো বিপ্লবী হয় না। তাই কাজেই যিনি এই কথাটা বলছেন যে আবার বিপ্লব হবে, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল স্বার্থ লুকায়িত আছে। আমি এটা মেসেজ ইজ ভেরি ক্রিস্টাল, আবারও বলছি, যারা বিপ্লব করে কোনো স্বার্থের জন্য করে না, আর স্বার্থ যখন থাকে সেটাকে বিপ্লব বলে না। হতে পারে উনি বলতে পারে আন্দোলনের কথা,
উনি বলতে পারে যে সরকারকে চাপে রাখার জন্য কিছু কৌশল হতে পারে, কিন্তু উনি এই কথা বলতে পারেন না যে বিপ্লব আরেকটা হচ্ছে। এই তার মানে এই না যে বিপ্লব কোনো পলিটিক্যাল লিডার অথবা পলিটিক্যাল পার্টিজের নেতৃত্বে এটা অর্গানাইজড ওয়েতে হয়। বিপ্লব আপনি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে ৭১-এ দেখেন, আপনি যদি ৫২-র ভাষা আন্দোলন দেখেন, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেন, সর্বশেষে যেটা হয়েছে ২৪শে জুলাই, এই আন্দোলনটা কিন্তু রাজনৈতিক দলগুলো প্রেডিক্ট করতে পারেনি যে আন্দোলনের সাকসেস যে এত ব্যাপক হবে। একটা যে জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্টটা ছিল, ওরা যে ভয়ে পালিয়ে যাবে, এটা কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলোরও ধারণা ছিল না। তো একইভাবে বলবো যে আমার কাছে মনে হয় এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, সরকারকে চাপে রাখার জন্য একটি কৌশল মাত্র। সংযুক্ত প্রশ্ন, ছোট করে উত্তর নিব। বাংলাদেশে তো ধরেন একরকমের তপ্ত রাজনৈতিক অবস্থা বা ব্যবস্থায় আমরা সবাই অভ্যস্ত, কি রাজনীতিবিদ কি সাধারণ জনগণ, এক ধরনের রাজনীতিতে তিক্ততা থাকবে, এই রাজনীতি দেখেই আমরা বড় হয়েছি। এখন আসলে যে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তাকে আমরা দেখছি তিনি নমনীয় ভদ্র আচরণ করতে চাইছেন, বলছেন মানে প্রেস ব্রিফিংয়েও বলছেন, নেতাকর্মীদেরকেও বলছেন। এই আচরণ আসলে আমাদের দেশের মানুষের জন্য অথবা আমাদের জন্য অথবা আমাদের রাজনীতিবিদদের জন্য এক ধরনের মানে এটা আমরা দুর্বলতা ভাবি কিনা? না, এটা আসলে সত্যিকার অর্থে পলিটিক্যাল কালচারে যেটা হয় যে সমালোচনা করার স্পেসটা দেওয়া, উনি কিন্তু সেটাই দিচ্ছেন। এটাকে যদি কেউ দুর্বলতা ভাবে, এটা হতে পারে যে ধরেন গ্রামাঞ্চলে যখন কোনো কেউ কারো পাওয়ার প্র্যাকটিস করতে চায়, সে যদি পাল্টা কাউন্টার না দিতে পারে জোরে, ধারণা করে এটা দুর্বলতা। এটা একটা ন্যাশনাল অ্যাসেম্বলি, এখানে সরকারি দলের এবং সরকারি দলে যারা মন্ত্রী পরিষদে আছেন তাদের কোনো ভুলভ্রান্তি হলে, তাদের যদি কোনো কিছু সমালোচনা করার ইস্যু থাকে, সমালোচনা হবে এবং এই সমালোচনাগুলো সহজভাবে নিতে হবে। আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী সেই কাজটাই করছেন এবং যে কোনো বিরোধী দলের পার্লামেন্ট মেম্বার স্বতন্ত্র, ও আপনি যদি দেখেন পার্লামেন্ট মেম্বাররা আছেন, উনি কিন্তু অনেকটা হেসেই সমালোচনাগুলো নিচ্ছেন এবং এটার কাউন্টার পাল্টা কাউন্টার, এটাকে একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট হিসেবে দেখা যায় যেখানে সমালোচনা হচ্ছে এবং গণতন্ত্রের সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি সমালোচনা মেনে নেওয়ারও মানসিকতা থাকতে হবে। আপনি দেখেন জামাতের আমির যে কথাটা বলেছে, সাথে সাথে কিন্তু বিএনপির কোনো কাউন্টার স্পোকম্যান এই কথা বলেনি আমরা বিপ্লব করতে দিব না, আমরা বিপ্লব হতে দিব না। কারণ এটা আসলে ওনার রাজনৈতিক অধিকার। উনি যদি কোনো পলিটিক্যাল, ওনার রাজনৈতিক দলের ধরেন কোনো পলিটিক্যাল ম্যানিফেস্টো থাকে, পলিটিক্যাল পার্টির কোনো ম্যানিফেস্টো থাকে, সেই প্রেক্ষিতে উনি একটা কথা বলতেই পারেন। একইভাবে সংসদে যে কালচারটা দেখা যাচ্ছে, আপনি দেখেন সরকারি দলের সমালোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের অন্যান্যদেরও নিয়ে কথা বলছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে এগুলোর কাউন্টার দেওয়া হচ্ছে। তা আমার কাছে মনে হয় এটা কোনো অবস্থাতেই দুর্বলতা ভাবার সুযোগ নেই। কেন দুর্বলতা ভাববে? গণতন্ত্র যারা এটাকে দুর্বলতা ভাববে, আমি ধরে নেব তারা আসলে গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী না। গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী মানে সেখানে আলোচনা থাকবে, আর যেখানে আলোচনা থাকবে সেখানে সমালোচনা থাকবেই। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট বিরতির পর আবার আলোচনায় থাকুন সঙ্গেই। আরও একবার আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গেছেন কুয়ালালামপুরে। সেখানে তিনি বাংলাদেশিদের সাথে মতবিনিময় আয়োজনে কথা বলছেন। এই মুহূর্তে আমরা একটু শুনে আসি। আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ফরিদুল হক, আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। ফরিদুল হক, আজকে দেখলাম আমরা যে রাজনীতিতে সাধারণত নানা রকম আলাপ আলোচনা হয়, সকলেরই জানা। আজকে আমরা দেখলাম রাশেদ খান মন্তব্য করেছেন
আমাদের তরুণ বন্ধুরা দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে শুনে খুব ভালো লাগলো, এই মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশিদ খান। এই মন্তব্যকে আসলে আপনি কিভাবে দেখেন? উনি এছাড়াও আরো বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছেন, কোথায় কিভাবে কি হচ্ছে একটু আপনার জায়গা থেকে বলবেন। রাশিদ খানের এই মন্তব্য কতখানি সত্য? না, এটার ব্যাপারে এটা একটা অভিযোগ এসেছে, আমাদের একজন নেতা সম্ভবত এই ধরনের একটা কি বলে যে একটা হোটেলে কোনো একটা রেস্টুরেন্টে বসেছিলেন আমি যতদূর জানি। এখন ওইটা আসলে ঠিক বার কিনা আমি বলতে পারবো না। এইখানে উনি হয়তো কোনো মিটিংটি করেছেন, এখানে একটা আপত্তিকর ব্যাপার ঘটেছে, এই ধরনের একটা অভিযোগ এসেছে। অভিযোগটা তদন্ত চলতেছে এবং এই ব্যাপারে যদি এরকম কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় যেখানে উনি কোনো অনৈতিক কার্যক্রম করেছেন, অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে নেতা সম্পর্কে অভিযোগ এসেছে আপনি তাকে চেনেন না? জি জি জি, আমি চিনি তাকে। তাহলে আপনার কাছে কি তথ্য আছে সে প্রসঙ্গে? আমি এটা তো তদন্ত কমিটি কাজ করতেছে, আমার কাছে এটা আমি পাল্টাপাল্টি বক্তব্য দুই দিক থেকেই শুনেছি। যেহেতু তদন্ত কমিটি কাজ করতেছে, সো এটা নিয়ে এখনই তো মন্তব্য করা কঠিন। অভিযোগ এসেছে, অভিযোগটাকে খতিয়ে দেখা, প্রমাণগুলো দেখা এবং যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার আত্মপক্ষ সমর্থন কিংবা তার বক্তব্য শোনা, তারপরে তদন্ত কমিটি খুব দ্রুতই এটা দিবে, রিপোর্ট দিবে, কোনো সমস্যা নেই। এবং এই ব্যাপারে আমি জাস্ট পরিষ্কারভাবে বলতে পারি যে এখানে ব্যক্তি আসলে কোনো ব্যাপার না। যদি তিনি যেই হন, যে কোনো ধরনের অন্যায় কিংবা অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত থাকেন কিংবা অনৈতিক কার্যক্রমের সাথেও যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এ ব্যাপারে কোনো নাই। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমরা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া, তারপর তিনি চীনে যাবেন, এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করতে চাই। এই যে আপনি তো সমাজবিজ্ঞানী, রাজনীতি বিশ্লেষক, ওনার এই চীন যাত্রাকে আপনি কিভাবে দেখছেন, এই রাষ্ট্রীয় সফর অথবা প্রথম সফর তার? নিঃসন্দেহে আমি এটাকে খুব ভালো এবং পজিটিভ ট্রেন্ড হিসেবেই দেখছি। এই জন্য আপনি দেখেন আমাদের যে আগে যেটা ছিল বৈদেশিক নীতিতে, আমরা মনে হয় যে একটা দেশ কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, সেটার নেই কিন্তু আমাদের দীর্ঘ সময়, স্বাধীনতার পরবর্তী সময় সেটাকেই আমাদের বেশি গুরুত্ব দিয়ে বৈদেশিক নীতিতে আমাদের এগুতে হয়েছে। এখন দেখেন এই যে মাল্টি ডাইমেনশনাল, আপনি ওয়ার্ল্ড পলিটিক্সও যদি দেখেন, ইরান ইসরায়েল যুদ্ধের পর আগে যেটা ছিল বিশ্ব ছিল এক মেরুকেন্দ্রিক, এখন কিন্তু বিশ্ব বহু মাত্রিক মেরুকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় আমাদের যেমন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক জরুরি, পাশাপাশি এখন ওয়ার্ল্ড ইকোনমি নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দিতে যাচ্ছে চায়না। এবং আপনি দেখেন উইদিন শর্ট টাইম যে দেশটা এগিয়েছে প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের নেতৃত্বে, সেই দেশের সরকারি আমন্ত্রণে গিয়েছে মালয়েশিয়াতে, তার পরবর্তীতে চায়নাতে যাচ্ছে। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে নতুন মাত্রা এখানে যোগ হচ্ছে। আমাদের কিন্তু একটাই, যে স্বাধীনতার 55 বছর পরেও আমরা যতটুক এগিয়ে যাবার কথা ততটুক কিন্তু এগোতে পারিনি। কাজে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর যে বহুমাত্রিক সমস্যা, বহুমাত্রিক চ্যালেঞ্জ ছিল, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু দেশে না, দেশে তো আপনি দেখেন 16-17 বছর একটা ফ্যাসিস্ট যেভাবে অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়ে গেছে, সেটাকে পুনরুদ্ধার। পাশাপাশি আপনি যদি দেখেন আন্তর্জাতিকভাবে এই যুদ্ধের কারণে, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে শুরু করে সর্বমুখী চাপে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে এই চাপকে সামলানো, এটা কিন্তু এই সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। এবং এই চাপ সামলানোর জন্য আমরা যেটা দেখছি, প্রধানমন্ত্রী কিন্তু অনেকটা নির্ভুমভাবেই চেষ্টা করছেন এবং সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাকে কিভাবে ওভারকাম করা যায়। একদম ফরিদুল হক, এই প্রধানমন্ত্রীর এই প্রথম সফর, সেই সফরকে আসলে কিভাবে দেখছে বিরোধী দল অথবা এনসিপি? আচ্ছা, এই সফর বাংলাদেশে এই ধরনের ইস্যুতে কি বলে যে প্রপারলি পররাষ্ট্রনীতি যেমন হওয়া দরকার, সেই আঙ্গিকে কথা বলা একটু ডিফিকাল্ট। এমনি চাইলে ধরেন বলা যায়, কিন্তু বাংলাদেশে ডিফিকাল্ট এইটা বলার আসলে কোনো মিন করে না, এটা বলার আসলে কোনো মিন করে না।
এখানে বাংলাদেশকে যেটা দেখতে হয়, বাংলাদেশকে যে জায়গা থেকে আমি প্রধানমন্ত্রীর একটা কি বলে যে বিখ্যাত স্লোগান, ওইটা দিয়ে আমি যদি দেখতে চাই, এটাকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে এরকম আসে যে উনি বলেছিলেন না বাংলাদেশ ফার্স্ট, এরকম এরকম একটা কথা বলেছিলেন না? আমি এরকম খুবই সবার আগে বাংলাদেশ খুবই পছন্দ করি এই এটাকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ফ্যাসিবাদী আমলে ছিল ইন্ডিয়া ফার্স্ট। সো এই সফরটাকে এই জায়গা থেকে দেখতে হবে, মানে বিভিন্ন জায়গা থেকে দেখার ব্যাপার আছে, তো এই জায়গাটা থেকে দেখতে হবে যে আমরা পরিষ্কারভাবে ইন্ডিয়াকে বোঝানো যে তোমার ইন্ডিয়া ফার্স্ট নীতি বাংলাদেশের ক্ষেত্রে আর কাজ করছে না। এবং ইতিমধ্যে এইখানে সরকার কয়েকটা ভালো ভালো উদ্যোগ নিয়েছে, কিংবা ওইরকম পরিস্থিতিকে সরকার অ্যালাউ করেছে যেটা আমাদের জন্য খুবই ভালো। যেমন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে গিয়ে ফেরত আসা, এটা খুবই দারুণ সিগন্যাল, একদম পরিষ্কার যে তোমার সাথে আমার ওইগুলো নেই, তোমার সাথে আমার কোনো নতজানু জিনিস চলবে না। এইখানে ডক্টর জাহেদের আমি সমালোচনা করব, উনি আমার সমালোচনা করবে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু যখন ইন্ডিয়ার সাথে কিংবা পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের যে হবে, তখন বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আপনি যেটা বললেন যে বর্ডারে যেভাবে পুশিনের চেষ্টা করা হচ্ছে, এবং এখানে আমাদের যে বিজিবির যে ভূমিকা, একদম খুবই সাহসী ভূমিকা, খুবই সাহসী, এবং ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। আজকেও এরকম ঘটনা ঘটেছে, একদম মানে কি বলে যে প্রকাশ্যে খুবই শিরদাঁড়া উঁচু করে প্রতিরোধ করা। অথচ আমরা এই বিজিবিকে দেখেছি বার্মার বর্ডারে, ওইখানে যখন আরাকানে যুদ্ধ চলতেছে, বোমা পড়তেছে, অস্ত্র ফেলে দিয়ে দৌড়ে ভেতরে চলে আসতেছে বর্ডারকে অরক্ষিত করে। তার মানে হচ্ছে যে আপনি দেশের ভেতরে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করলে, যদি সরকার এবং বিরোধী দল মিলে গণতান্ত্রিক শক্তিগুলো সাপোর্ট দেয়, তখন সেটার ফলাফল কী হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এটা হচ্ছে যে আমি আশা করব যে এই পথে সরকার এবং সরকারের উচ্চ মহল থাকবে। সেটা হচ্ছে কয়েকদিন আগে, 3-4 দিন আগে সম্ভবত, আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে একটা কেউ একজনের রেফারেন্সে একটা লেখা দিয়েছিল, আমি লেখাটা পড়েছি। ওই লেখাটা দিয়ে এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে যে অ্যাজ ইফ ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে বিএনপি সরকার ক্ষমতায় এসে তারা কথা রাখছে না, আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে না। সো তাতে করে যেটা হচ্ছে যে এই বর্ডারে, মানে বাংলাদেশ বর্ডারে ইন্ডিয়ার সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে। তো এটা আসলে মূলত আওয়ামী লীগ ইন্ডিয়াকে বোঝাতে চায় যে আমি যদি বাংলাদেশে না থাকি ক্ষমতায়, তাহলে তোমার সিকিউরিটি থ্রেট হবে, এবং এই সিকিউরিটি থ্রেটের জুজু দেখিয়ে এইখানে যত কিছু বাংলাদেশের ভূমি, বাংলাদেশের নদী, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণ, সব কিছুর উপরে ছড়ি ঘুরিয়ে কিংবা এগুলোকে ব্যবহার করে ক্ষমতায় থাকার টোকেনটা শুধু তুমি আমাকে দাও, এইটা হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্স। এবং যাতে করে যেটা হয় যে বাংলাদেশকে যদি আপনি সভরেন্টি কোশ্চেন থেকে দেখেন, বাংলাদেশের প্রধানতম সভরেন্টি থ্রেট হচ্ছে ইন্ডিয়া, একদম পরিষ্কার। কারণ সে আমার বর্ডারে মানুষ হত্যা করে, পুশিন করার চেষ্টা করতেছে, আমার নদীর পানি আটকে দেয়, আমাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং সব মিলিয়ে সে আমার জন্য সিকিউরিটি থ্রেট। এই সিকিউরিটি থ্রেডের সাথে যারা অ্যালাই করে, ইন্ডিয়ার সাথে অ্যালাই করে যারা এখানে বাংলাদেশে রাজনীতি করতে চায়, তারাও আমাদের জন্য সিকিউরিটি থ্রেট। এটা আবারও ধরেন যদি না থাকে, তাহলে বন্ধু দেশ হিসেবে, অথবা যদি আমরা বলি ইন্ডিয়াকে, যদি আসলে আমরা রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকে বা মতের বিরোধ থাকে, তাহলেও তো এক ধরনের মানে অসুবিধা অথবা অস্বস্তিকর পরিস্থিতি দুই দেশের মধ্যে তৈরি হতে পারে। কারণ আমরা একদম একটা বিশাল বড় ল্যান্ড শেয়ার করে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়া। আমরা যদি বলি যে একদম আমাদের তো আসলে নেইবার যদি বলি, তাহলে 95% আমরা ভারতকেই ধরে রাখছি। সেই জায়গা থেকে আসলে আমাদের অনেক চুক্তি আছে, নদী, পানি, সীমান্ত, নানা বিষয় রয়েছে, সেইগুলোতে আসলে আমরা কোনো রকম ঝামেলার দিকে এই জায়গাটা একদম পরিষ্কার, এটা আমরা বারবার বলেছি, এই জায়গাটা পরিষ্কার। সেটা হচ্ছে যে যারা আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতি করি, এই ইস্যুটাতে আমাদের সবাই মিলে এখানেও একটা জাতীয় ঐক্যমত লাগবে যে হাউ টু ডিল ইন্ডিয়া। খুব ইন্ডিয়া কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো, খুব সিম্পল। এবং তার সাথে আমার কোনো যুদ্ধের ব্যাপার নাই, তো তার সাথে আমার কোনো ঝগড়াঝাটিরও ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার, বন্ধু রাষ্ট্রের নামে আমি তার কাছে নতজানু হতে পারবো না। সে আমার সীমান্তে আমাদের নাগরিকদের সাথে কিভাবে ট্রিট করবে এটা নিশ্চিত করতে হবে। আমার যে সমস্ত নদীর যে ন্যায্য পানির হিস্সা, সেগুলো আমাকে দিতে হবে। নদীর পানির ইস্যুটা আমি দেখবেন যে বারবার বলি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এই নদীগুলো, এই নদীর যে পলি, এইটার মধ্য দিয়ে আমাদের এই ল্যান্ডটা গড়ে উঠেছে, বেঙ্গল ডেল্টাটা এটার উপর দিয়ে গড়ে উঠেছে। এখন যখন এই নদীগুলোর উপরে আঘাত করা হয়, সেটা কিন্তু আমার সভরেন্টির উপরে আঘাত, মানে পানি সার্বভৌমত্ব বলে একটা ব্যাপার আছে। এইগুলোকে আমার যা যা ন্যায্য হিস্সা, আমি ততটুকু চাই। কোনো এখানে আমার কোনো দয়া দাক্ষিণ্যের দরকার নাই।
তুমি আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখন হবে যখন তুমি আমাকে ন্যায্য হিস্সাটা দিবা। এই প্রশ্নটা বা আমাদেরকে সলভ করতে পারতে হবে দেশের ভেতরে। আর তার দেশের জন্য ভেতরে আমরা যখন প্রয়োজন এটা ঐক্য। সলভ করতে পারবো তখন অটোমেটিক ইন্ডিয়া এটা দিতে বাধ্য। আমি আপনাকে একটা জিনিস বলি, ইন্ডিয়াকে অনেকভাবে দেখার ব্যাপার আছে। এখন যেটা হচ্ছে এটা একটা হিন্দুত্ববাদী ইন্ডিয়া, মানে এই রাষ্ট্রটা ইন্ডিয়া রাষ্ট্র, আমি ইন্ডিয়ার জনগণ বলছি। এটা লম্বা আলাপ, আমরা হ্যাঁ, এটাই। ফিরতে সেই আলাপে যাই। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, আমরা এই আলাপে আবারও যাবো একটা ছোট্ট বিরতির পর। ফিরছি আবার। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। তৌফিকুল ইসলাম মিথিল, আজকে সংসদ এবং রাজনৈতিক নানা বিষয়ের বাইরে ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ একটি ঘটনার সাক্ষী নিশ্চয়ই আপনিও হয়েছেন, জেনেছেন নিশ্চয়ই। জিয়াউল হাসানের দেহরক্ষী স্বাক্ষর দিয়েছেন আদালতে কিভাবে আসলে গুম খুন হয়েছে, তখন 10 জনকে আসলে গুম করার পর তাদের সঙ্গে কি হয়েছে পুরো বর্ণনা তিনি দেবার চেষ্টা করেছেন। তার মানে গুম খুন এক্সিস্ট করে। এবং এর যদি বলি সবচেয়ে বড় যেই ভুক্তভোগী সেটা হচ্ছে বিএনপি দল নিজেই। তাহলে সেক্ষেত্রে এই যে গুম খুন অধ্যাদেশ, এই অধ্যাদেশ বাতিল করা হলো, এরপরে আর আসলে এটা নিয়ে তেমন কোনো কথা বলা হচ্ছে না। জুলাই সনদের কথাও যদি বলি, সেটা নিয়ে আসলে কোনো কিছু জানে, আইনি সকল বিষয়গুলো আইনে গিয়ে আটকে যায়, আইনি জটিলতায় পেছনে পড়ে যায়। এই পুরো বিষয়টাকে আসলে বিএনপি তাহলে কিভাবে ব্যাখ্যা করবে? আসলে আপনি দেখেন যে জুলাই সনদ বাস্তবায়নের কিন্তু আরও সময় রয়েছে, 6 মাস 180 দিন, যেখানে সেই সময়টা কিন্তু এখনো রয়ে গেছে। কাজী ইটস টু আর্লি টু গিভ এনি কনক্লুশন রিগার্ডিং দিস। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই চিন্তাটা প্রথম আসা উচিত, ক্ষমতায় যখন ছিল কেমন ছিল, বিশেষত ক্ষমতার বাইরে যখন ছিল তখন কেমন ছিল। এটা যদি ক্ষমতায় আসার সাথে সাথে কেউ ভুলে যায়, তাকে কিন্তু ইন দ্য লং রান মাসুল দিতে হয়। আপনি দেখেন, আপনি নিজেই আপনার প্রশ্নের সাথে যে উত্তরটা দিয়ে দিয়েছেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে বেশি সাফার করেছে, বিশেষত গুম খুন হত্যা মামলা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ সময়। এখন সেই দলটি এখন ক্ষমতায় আছে। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতার বাইরে যখন ছিলেন তখন কেমন ছিল, সেটাকে কিন্তু বিবেচ্য বিষয় কনসিডারেশনে আনা উচিত। এই জন্য আনা উচিত কারণ ক্ষমতা তো কারো স্থায়ী না, যে কোনো সময় ক্ষমতা চলে যেতে পারে। একদমই তাই। জনগণ ততক্ষণই ক্ষমতায় একটা দল একটা সরকারকে দেখতে চায় যতক্ষণ জনগণের পারপাস সার্ভ করে। কিন্তু জনগণের পারপাস সার্ভ না করলেই কিন্তু এটা এমন না যে কোনো রাজনৈতিক দলকে 5 বছরের জন্য নির্বাচিত করা মানে 5 বছরের জন্য মুসলেকা দেওয়া না। আমরা দেখেছি কিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন, ওরা যতই বলেছে নির্বাচিত হয়েছে, কিভাবে পতন হয়েছে। কাজে ক্ষমতার বাইরে প্রেক্ষাপটটা প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নিলেই কিন্তু বেরিয়ে যাবে কেন আমাদের এই আইন প্রয়োগগুলো প্রয়োজন। ফরিদুল হক, একই প্রশ্ন আপনার কাছেও। গুম খুন অধ্যাদেশ বাতিল, ট্রাইব্যুনালে আজকে যেই স্বাক্ষর আসলো, এই সব কিছু তো আসলে একই সাথে গাথা এবং আরও বেশি ইনফরমেশন আসছে, পরিষ্কার হচ্ছে বিষয়টা, এটা তো এক্সিস্ট করে। তাহলে এখন আসলে এই অধ্যাদেশটা বাতিল হলো, তারপরে আবার আলোচনা থেকে হারিয়ে গেলো, জুলাই সনদও একটা লম্বা জটিলতা, আইনি জটিলতায় পড়লো, কি হচ্ছে তাহলে? এটা নিয়ে তো আমি শুরুতে বলেছিলাম যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে জুলাই সনদকে ধরেন বাস্তবায়ন করার জন্য গণভোট করতে হয়েছে। তো গণভোটকে প্রথম দিনেই তো একরকম অবমাননা করা হয়েছে। আমি বলেছি যে গণভোটে জনগণ যখন আপনাকে রায় দেয়, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি রাজনীতি যদি করেন তাহলে জনগণের রায় হচ্ছে আপনার জন্য আদেশ। আপনি যে গণতান্ত্রিক রাজনীতি করলে, গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, সেটা আপনার জন্য আদেশ। তো সেই আদেশকে আপনি বাতিল করেছেন। এবং এটাও তো সত্য যে মানে শুধু গুম অধ্যাদেশ দিয়ে বলবো না, গুম তো অবশ্যই সবচেয়ে বড় ঘটনা, কিন্তু অন্য আরও 2টা জিনিস দিয়ে আমি এই উদাহরণটা দিই। যে ধরেন যদি আপনি গুমের হিসাব করেন, আমার ধারণা সম্ভবত সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা গত 15 বছরে। সিমিলারলি যদি ক্রসফায়ারের হিসাব করেন, পলিটিক্যাল ক্রসফায়ার যেগুলো হয়েছে, সবচেয়ে বেশি শিকার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং আরেকটা জিনিস, বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি শিকার হচ্ছে, ওনারা দাবি করেন যে ওনাদের বিরুদ্ধে 40 লক্ষ 50 লক্ষ মামলা করা হয়েছে। সেটা কত হয়েছে আমি সে অঙ্কায় আমি যাব না, কিন্তু সবচেয়ে বেশি মামলার শিকারও কিন্তু ওনারা। এবং এই মানে মিথ্যা মামলা, ওনারা ধান খেতে থেকেছেন। আপনি এবার খেয়াল করেন, গুম যে অধ্যাদেশটা সেটাকে বাতিল করা হয়েছে। আমরা বারবার দাবি তুলেছি ইন্টারিমের সময় যে র্যাবকে বাতিল করা হোক, কারণ র্যাবের কিন্তু অলরেডি এটা প্রমাণিত এবং র্যাব স্যাংশনেও আছে।
র্যাবকে বাতিল করা হোক, যাতে এই জিনিস আবার ফেরত না আসে। সিমিলারলি সুপ্রিম কোর্টের সচিবালয় যেটা আলাদা করেন, ওই যে মিথ্যা মামলার যে ধরেন রাজনীতিকরণ, এটা তো মূলত নিম্ন আদালত দিয়ে হয়। তো যদি আপনি সুপ্রিম কোর্টের সচিবালয়টা রাখেন, তখন নিম্ন আদালত অপেক্ষাকৃত স্বাধীন হয়, ওই জায়গায় বাংলাদেশ ফেরত যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওইখানে এখনো বিএনপি যেতে পারছে না। তারা পুরনো কাঠামোতেই কেন যেন কমফোর্ট ফিল করতেছে। এটা আমি যেটা বলবো যে যদি বিএনপির মনে এই ধরনের কোনো ব্যাপার থাকে, তাহলে এটা তাদের জন্য আত্মঘাতী হবে, সুইসাইডাল। সবকিছুর শেষে আসলে নিজের দেশের সার্বভৌমত্ব, মানুষের শান্তি এবং যেই জনগণ আসলে সরকারকে প্রতিনিধিত্ব দিয়েছে, সেই জনগণের যেই ইচ্ছা চাওয়া, সেটা আসলে পূরণ করাই আমাদের সকলের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমরা পূরণ দেখতে চাই সরকারের কাছে, এটাই আমাদের চাওয়া। এই চাওয়া রেখেই আজকে থেকে বিদায় নিতে চাচ্ছি। দর্শক সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ। আগামীকাল একই সময় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ।